হ্যালো স্টুডেন্ট, আমি ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের উপর দুখানা ক্লাস আমি নিয়েছি। আজকে এই চ্যাপ্টারের থার্ড লেকচার, অর্থাৎ লাস্ট ক্লাস লেকচার এটা। আজকে আমি ওই যে এরার এর উপর আমি কিছু প্রবলেম করেছিলাম। আজকে মেনলি এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করাবো এরারের উপর, সিগনিফিক্যান্ট ফিগার এবং এরার। দেখ, আগের দিনের যে ক্লাস দুটো আমি করেছি সেটার উপর ডিপেন্ড করে এটা হবে। আগেরগুলো নিশ্চয় তোমরা দেখে রেখেছো বা মনে আছে। তোমরা ক্লাস 10-এ পড়েছো এই একটা ওয়্যার, এর এ অ্যান্ড বি কারেন্ট আই, ওহমস ল মনে আছে। পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, দুই প্রান্তের পোটেনশিয়াল মানে বিভব পার্থক্য ভি, কারেন্ট আই, আর ইকুয়াল টু কত, ভি বাই আই। এখন এর বিভবের মান, ভি এর মান বলে দিয়েছে 100 প্লাস ধরো 2 ভোল্ট, প্লাস মাইনাস 2 ভোল্ট, অর্থাৎ এরার কত 2। আগের দিনের তোমার নলেজ আছে। আই ইকুয়াল টু 10 প্লাস মাইনাস পয়েন্ট, সাপোজ 0.2 অ্যাম্পিয়ার। তাহলে প্রবলেমটা হচ্ছে একটা তারের দুই প্রান্তের বিভব প্রভেদের মান বলে দিয়েছে, কারেন্টার মান বলে দিয়েছে। তোমরা বুঝতে পারছো 2টা হচ্ছে বিভব প্রভেদের এরার আর 0.2টা হচ্ছে কারেন্টের এরার, মেজারমেন্টের। তাহলে রেজিস্ট্যান্সের কি পরিবর্তন, রেজিস্ট্যান্সের এরার কত হবে, পার্সেন্টেজ এরার। ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ এরর অফ রেজিস্ট্যান্স। পার্সেন্টেজ এরর অফ রেজিস্ট্যান্স মানে আর রোধ। তাহলে আমরা এইখান থেকে দেখো কি লিখতে পারি। আগের দিনের নলেজ অনুযায়ী ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। আগের ক্লাসগুলো যারা করেছো তারা নিশ্চয়ই বা বুঝতে পারছো। ডেল্টা আর হচ্ছে এরার, আর হচ্ছে অরিজিনাল রেজিস্ট্যান্স। এখন আর এর ভ্যালু কত, আর ইকুয়াল টু, দেখো আর ইকুয়াল টু ভি বাই আই, তাহলে ভি এর ভ্যালু 100, আই এর ভ্যালু 10, তার মানে 10 ওহম। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো, ডেল্টা ভি মানে এরার 2/100 প্লাস 10.2/10 হয়েছে। তাহলে ডেল্টা আর ইকুয়াল টু এটা কত হবে, 0.02 প্লাস 0.02 ইন্টু আর এর ভ্যালু 10 ইকুয়াল টু 0.04 ইন্টু 10, দ্যাট ইজ 0.4। তাহলে রেজিস্ট্যান্সের এরার দাঁড়াচ্ছে আমার কত, 0.4। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে আর ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.4, এত ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম রেজিস্ট্যান্সের ভ্যালু। রেজিস্ট্যান্সটা মাপতে গেলে আমার 10-এর চাইতে 0.4 বেশি হতে পারে, 10-এর চাইতে 0.4 কম হতে পারে। এটাই হচ্ছে এরার। পার্সেন্টেজ এরর কি হবে, পার্সেন্টেজ এরর আগের ক্লাসেও করেছো, ডেল্টা আর বাই আর ইন্টু 100। ডেল্টা আর কত, এরার কত, 0.4, 0.4 বাই আর এর ভ্যালু কত, 10 ইন্টু 100, দ্যাট ইজ কত হলো 4%। তার মানে এর ভ্যালুটা হলো 4%। 0.2, 0.04, 0.04, ভুল লিখলাম কিনা দেখে নিই আমি একবার। ডেল্টা আর এর ভ্যালু কত, 0.4 বাই আর, এখান থেকেও করা যায়। ডেল্টা আর বাই আর মানে হচ্ছে এটা কত হবে, 0.4, 0. যেভাবেই করো ইন্টু 100, দ্যাট ইজ 4%। ক্লিয়ার? এখান থেকে ডেল্টা আর বাই আর মাল্টিপ্লাই 100 করে হবে। এই একটা আমরা প্রবলেম, এটা নোট করো। যেভাবেই আসুক, যদি এই প্রবলেমটা ঘুরিয়ে আসতো, আর এর মান দেওয়া থাকতো, ভি এর মান বার করতে হতো, ভি ইকুয়াল টু কত, আই আর,
আই এর মান দেওয়া আছে আর এর মান, তখন তোমরা কি করতে, ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু ডেল্টা আই বাই আই প্লাস ডেল্টা আর বাই আর। যেভাবেই হোক আই এর ভ্যালু যদি থাকতো আই ইকুয়াল টু ভি বাই আর, আই এর পার্সেন্টেজের আর একইভাবে কি হতো, ডেল্টা আই বাই আই ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আর বাই আর। একইভাবে তিন ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এর পরের আমরা একটা ঠিক এরারের একটা প্রবলেমে যাব। দেখো এটা বোঝা গেল, সবই অনেক, একটা বুঝতে পারলেই বাকিগুলো হয়ে যাবে, একই রুল। এই দুটো রেজিস্ট্যান্স, এটাও ক্লাস 10-এ পড়েছো। এই হচ্ছে R1, এই হচ্ছে R2। R1 এর ভ্যালু ধরে নাও 6 প্লাস মাইনাস 0.2 ওহম, আর R2 এর ভ্যালু 9 প্লাস মাইনাস 0.4 ওহম। ক্লিয়ার? এখন এই দুটোকে কিভাবে কানেকশন করেছি, সিরিজ। দুটো রোধ যাদের মান বলা আছে, এইটা হচ্ছে এরার। R1 রোধ মাপের ক্ষেত্রে এইটা এরার, R2 রোধ মাপের ক্ষেত্রে এইটা এরার হয়েছে। এখন এদের মধ্যে সিরিজ, শ্রেণীতে রোধ কত হবে, R ইকুয়াল টু R1 প্লাস R2। আমরা আগের দিন জানি এরার কখনো নেগেটিভ হয় না, 0.6 ওহম। তাহলে এইটা হচ্ছে আমার সিরিজে আমার এই এরার হবে। পার্সেন্টেজ এরার, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সিরিজে পার্সেন্টেজ এরার কত হবে, ডেল্টা আর বাই আর ইন্টু 100। ডেল্টা আর কত, 0.6 বাই আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 15 ইন্টু 100, এত পার্সেন্ট। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তোমরা বার করতে পারবে। এটা শ্রেণীর ক্ষেত্রে। আচ্ছা, সমান্তরাল সময় প্যারালাল কম্বিনেশনে কি হবে, তাহলে আমরা এরার বার করলাম, আমরা পার্সেন্টেজ এরার একইভাবে বার করলাম। এইটাকেই আমরা প্যারালাল কম্বিনেশন করছি। প্যারালাল, সমান্তরাল সমবায়ে। দেখো এটা R1, এটা R2। এখন আমরা প্যারালাল যদি করি কি হবে, 1 বাই আর ইকুয়াল টু ক্লাস 10-এ পড়েছো 1 বাই R1 প্লাস 1 বাই R2। 1 বাই R1 কত, 6 প্লাস 1 বাই 9 ইকুয়াল টু 18 প্লাস 3 প্লাস 2। আমি একবারে করে দিলাম, আর এর ভ্যালু 18 বাই 5, 3.6 ওহম। In case of parallel combination, the equivalent resistance equal to 3.6 ohm. ক্লিয়ার? কিন্তু এখানে আমার ফর্মুলাটা কি আছে, প্লেন, একটু নতুন ধরনের। এখানে আমরা যদি ফর্মুলাটা বার করি কি হবে, এইটা ডেল্টা আর বাই আর স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা R1 বাই R1 স্কোয়ার প্লাস, এটা নতুন ধরনের একটু, এইখান থেকে আমরা করব ব্যাপারটা। আমি পরে প্রুফ করে দেব যে কি করে এটা হলো। ডেল্টা আর বাই আর স্কোয়ার প্লাস ডেল্টা R1 বাই R1 স্কোয়ার, এই ধরনের ইকুয়েশনে এই ধরনের ইকুয়েশন আসবে এরারের। আমি দেখাচ্ছি, তোমরা আর এর ভ্যালুটা মনে রাখো 3.6 ওহম। এটা আমি প্রুফ করবো, এটাকে করে নিই প্রবলেমটা। এটাকে আমি মুছে দিলাম, আর এর ভ্যালুটা আমি এখানে রেখে দিলাম। এখান থেকে দেখো ডেল্টা আর ইকুয়াল টু, এইখান থেকে আমরা ইকুয়েশনটা এনেছি কি, 1 বাই আর ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। এখান থেকে ইকুয়েশনটা পেয়েছি। কি করে পেয়েছি আমি পরে প্রুভ করছি। এবার এই ভ্যালুটা বসাবো, ডেল্টা আর ইকুয়াল টু, দেখো ডেল্টা R1 ইন্টু আর বাই R1 এর হোল স্কোয়ার। এটা যদি মাল্টিপ্লাই করে দিই, ডেল্টা R2
ইন্টু আর বাই আর টু এর হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? সিম্পল আমি অ্যালজাবরা করেছি। ডেল্টা আর এর ভ্যালু বার করব। ডেল্টা আর ওয়ান কত? 0.2 মাল্টিপ্লাই আর এর ভ্যালু কত? 3.6, আর ওয়ান এর ভ্যালু 6 তার হোল স্কোয়ার প্লাস ডেল্টা আর টু এর ভ্যালু 0.4 ইন্টু আর এর ভ্যালু 3.6 বাই আর টু এর ভ্যালু 9 তার হোল স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? একটা জিনিস আমি আগেই বলেছি, এইটা এখান থেকে এইটা কি করে এলাম এটা নতুন, তোমাদের কাছে এটা আমি প্রুফ করে দিচ্ছি। আচ্ছা, পরের লাইনে কি হবে? এবার আমরা পেয়ে গেছি এরার 0.2 ইন্টু কাটাকাটি করলে 0.6 তার হোল স্কোয়ার প্লাস 0.4 ইন্টু 0.4 তার হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? এবার ইজি তোমরা অ্যারিথমেটিক তোমরা নিজেরাই করতে পারবে। 0.2 ইন্টু 0.36 প্লাস 0.4 ইন্টু 0.16, 0.072 প্লাস 0.064 কত হলো? 4 আর 2 6, 6 আর 7 13, 0.136। তার মানে আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে তার ভ্যালু কত দাঁড়াবে? আর ইকুয়াল টু 3.6 প্লাস মাইনাস 0.136 ওম। ক্লিয়ার? এই এরারটাকে যদি আমরা রাউন্ডেড অফ টু কি করলাম? প্রশ্নেই বলে দিল রাউন্ডেড অফ টু ডেসিমেল। রাউন্ডেড অফ টু ডেসিমেল মানে 1.36, 3 পর 6 আছে, এরপরে যদি 5 বা তার বেশি থাকে তাহলে 1 অ্যাড করে দেবো, এটা তোমরা আগেই জানো। আর যদি কম থাকে তাহলে কি হবে? 0.14। তাহলে 2 ডেসিমেল হলে রেজাল্টটা কি হবে? 3.6 প্লাস মাইনাস 0.14। কিছু না বললে আমরা 1 ডেসিমেল যদি বলতো তাহলে কি হতো? 0.1314 মানে অনলি 1 হয়ে যেত। 4 এর কম হলে যদি এইটা এই রেজাল্ট হতো, এটা ধরো এইরকম আছে 0.132, তাহলে 2 ডেসিমেল যেহেতু এটা 5 এর কম তাই 0.13 হতো। এর পার্সেন্টেজ এরর কি হবে? এবার পার্সেন্টেজ এরর ডেল্টা আর বাই আর ইন্টু 100%। ডেল্টা আর কত? আমি যদি 2 ডেসিমেল পর্যন্ত নিই, আর এর মান কত? 3.6 ইন্টু 100%। তাহলে আমরা এই প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কিভাবে হবে? মেন কথা হচ্ছে এই ফর্মুলাটা ডেল্টা আর ইকুয়াল টু ডেল্টা আর বাই আর স্কোয়ার, আমি যেটা করেছিলাম এটা কি করে প্রুফ হচ্ছে আমরা সেটা দেখাচ্ছি। দেখ, আমি এটা মুছে দিলাম, তোমরা দেখে নাও আগে। ক্যালকুলেশনটা ভেরি সিম্পল। আর একবার বলি, এটা রাউন্ডেড অফ টু। আমি রাউন্ডেড অফ টুটা একটু বলি। ধরো 1.56, এটা রাউন্ডেড অফ টু, এটা আচ্ছা 1.55 রাউন্ডেড অফ ডেসিমেলের পর যদি 1 ঘর নেওয়া হয়, 1 ঘর, তাহলে রাউন্ডেড অফ যদি আমি 2 ডেসিমেল না 1 ডেসিমেল তাহলে 1.6, 5 এর পর 5 আছে, এটাও হবে 1.6, কিন্তু 1.53 এটা হবে 1.5, 1.54, 1.5। ব্যাপারটা বোঝা গেল? এবার এই ফিগারটাকে মানে রাউন্ডেড করছি, 1 রাউন্ডেড 2, এটাও রাউন্ডেড 2, এটাও রাউন্ডেড 2, এটাও রাউন্ডেড 2, কিন্তু 1.3 কে রাউন্ডেড 1। বোঝা গেল? এটা হচ্ছে যখন বলবে ফিগারগুলোকে রাউন্ডেড অফ 2 ডেসিমেল, 1 ডেসিমেল, 3 ডেসিমেল, 4 ডেসিমেল, সেভাবে আমরা করতে পারবো। 5 বা 5 এর মোর দ্যান 5 হলে আমরা 1 অ্যাড করে দেবো, 5 এর লেস হলে আগেরটা থেকে যাবে। আমি আগেরটা তোমাদেরকে বলছিলাম যে এই যে 1 বাই আর ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু।
আর এর মেজারমেন্টে আমরা জানি কত হবে আর এর জায়গায় প্লাস মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু 1/r1 প্লাস মাইনাস ডেল্টা r1 প্লাস 1 এটা প্রুফ তোমাদের দরকার নেই, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। এটা মনে রাখবে কি করে হলো, কারণ ফর্মুলাটা আমরা এটাকে দেখো আমি যদি উপরে নিয়ে যাই আর প্লাস মাইনাস ডেল্টা আর হোল টু দি পাওয়ার -1 r1 প্লাস মাইনাস ডেল্টা r1 হোল টু দি পাওয়ার -1, এটাও তাই। এখান থেকে আমি আর কে কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে -1 প্লেন অ্যালজাবরা এটা দেখো 1/r কিন্তু আমি আগের দিন বলেছিলাম এটা বাইনোমিয়াল যে এক্সপ্রেশন, ঠিক পরের লাইনটা হবে 1 প্লাস মাইনাস ডেল্টা আর বাই আর। অন্যান্য টার্মগুলোকে আমি কি করলাম, নেগলেক্ট করলাম। আগের ক্লাসটা ফলো করলেই বুঝতে পারবে, আগের দিন আমি বলেছি। এই পরের লাইনটা ডেল্টা আর বাই আর প্লাস মাইনাস ডেল্টা আর স্কোয়ার বাই আর স্কোয়ার, পরেরটা কিউব। আস্তে আস্তে টার্মগুলো কি হবে, ছোট হয়ে যাবে, নেগলেক্ট করে দিতে পারবো আমরা, কারণ এটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1। এক্স এর মান যদি লেস দেন, আমি আগের দিন বলেছিলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, এই ফর্মুলাটা হবে যদি এক্স লেস দেন 1 হয় 1 প্লাস মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ডট ডট। কিন্তু যত আমরা যেহেতু এক্স লেস দেন, পাওয়ার যত বাড়বে ভ্যালুগুলো কমতে থাকবে, তাই এগুলোকে আমরা নেগলেক্ট করেছিলাম। আগের ক্লাসে আমি এটি বলেছি। এইবার দেখো আমরা এই ইকুয়েশনটা এখান থেকে সাবট্রাক্ট করে দেব। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার এটা 2, সাবট্রাক্টিং ইকুয়েশন 1 ফ্রম 2 যদি সাবট্রাক্ট করে দিই কি দাঁড়াবে দেখো, সাবট্রাক্ট করে দিলে দাঁড়াবে ডেল্টা আর বাই আর স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা আর1 বাই আর1 স্কোয়ার প্লাস ডেল্টা আর2 বাই আর2 স্কোয়ার। ক্লিয়ার? সাবট্রাক্ট করো, 1/r দিয়ে গুণ করো, দেখো সাবট্রাক্ট করো, 1/r কেটে গেল, 1/r1 পড়ে থাকলো এটা। তাহলে আমরা এই প্রুফটা করে দিলাম। এই প্রুফের তোমাদের দরকার নেই, কিন্তু হঠাৎ করে এসে গেলাম এই ধরনের ইকুয়েশনে, কিন্তু আমরা এইভাবেই আসবো। তাহলে আমি এটা মুছে দিলাম। নেক্সট আমরা একটা প্রবলেম দেখাচ্ছি। ধরো এরকম একটা ইকুয়েশন আছে y ইকুয়াল টু a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে এখানে এরারটা কি হবে, ডেল্টা y বাই y ইকুয়েশনটা তোমরা জানো 3 ডেল্টা a বাই a প্লাস 2 ডেল্টা b বাই b প্লাস 4 ডেল্টা c বাই c। একইভাবে পার্সেন্টেজ যদি বলে দেয় a এর পার্সেন্টেজ এরর 2%, b এর পার্সেন্টেজ এরর 3%, c এর পার্সেন্টেজ এরর 4%, তাহলে ডেল্টা y বাই y এর পার্সেন্টেজ এরর কত হবে, 3 ইন্টু এটা পার্সেন্টেজ মানে 2% প্লাস 2 ইন্টু 3% প্লাস 4 ইন্টু 4%, তার মানে 6 প্লাস 6 প্লাস 16, দ্যাট ইজ 28%। তার মানে y এর মেজারমেন্টে আমার এত পার্সেন্ট এরর আসবে যদি এর পার্সেন্টেজ এরর গুলো এইরকম হয়। ক্লিয়ার? কিছু ভ্যালু বলেনি, শুধু পার্সেন্টেজ এরর বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজ এরর বার করতে পারবো, ডেল্টা y বাই y ইকুয়াল টু এই পার্সেন্টেজ, কারণ এগুলো সব পার্সেন্টেজে বলা আছে। এটা এক ধরনের প্রবলেম।
এবার একটু একটা প্রবলেম আমি বলছি, একটু নতুন ধরনের প্রবলেম। তোমরা দেখো, একটা পেন্ডুলাম, সরল দোলক, তোমরা জানো, ক্লাস 10-এও দেখেছো। এই পেন্ডুলামের এই লেন্থ কত? 15 সেমি। এবং যে স্কেল দিয়ে মেপেছি সেই স্কেলের অ্যাকিউরেসি কথাটা তোমরা, অ্যাকিউরেসি অফ স্কেল কত? 1 মিলিমিটার। তার মানে এই স্কেলে মেজার করলে 1 মিলিমিটার পর্যন্ত এরার আসতে পারে। অ্যাকিউরেসি অফ দ্য স্কেল ইকুয়াল টু 1 মিলিমিটার। এই পেন্ডুলামটাকে যখন আমরা দুলিয়ে দেব তখন এইভাবে দুলবে। এর দোলনকাল তোমরা এটাও পড়েছো, একটা পূর্ণ দোলনকাল। দোলনকাল মানে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 1 সেকেন্ড বলে দিয়েছে। দোলনকাল মানে এইখান থেকে স্টার্ট করে এই গেল, এই গেল, দোলনকাল বলে দিয়েছে। আরেকটা বলে দিয়েছে দোলনকালের ফর্মুলা টি ইকুয়াল টু 2 পাই, এটাও বলা আছে কোশ্চেনে। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই এল হচ্ছে 15 সেন্টিমিটার। এল ইকুয়াল টু দৈর্ঘ্য দোলনের 15 সেন্টিমিটার। কোশ্চেনে এই কোশ্চেন বলা আছে একটা সরল দোলকের এফেক্টিভ লেন্থ, কার্যকর দৈর্ঘ্য এল ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এবং যে স্কেল দিয়ে মেপেছি সেই স্কেলের অ্যাকুরেসি কত? 1 মিলিমিটার। অর্থাৎ 15 সেমি মাপতে গিয়ে আমার এরার কত হতে পারে? 15 সেমি থেকে 1 মিলিমিটার কম হতে পারে, বেশি হতে পারে। 15 সেমি মানে 150 মিলিমিটার, 150, তার থেকে 1 মিলিমিটার বেশি বা 1 মিলিমিটার কম। টি এর কত? দোলনকাল 1 সেকেন্ড। যে ঘড়ি দিয়ে আমি দোলনকাল মেপেছি সেই স্টপ ওয়াচের 100 অসিলেশন, 100 টাইম পিরিয়ড মানে 100 বার দোলনকাল, 100 টাইম পিরিয়ড মেজার করতে গেলে আমার ম্যাক্স রেজুলেশন হয় ওই ঘড়ির। রেজুলেশন কত? 1 সেকেন্ড। আর একটু কমিয়ে দিই, 0.1 সেকেন্ড। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। দৈর্ঘ্য মাপছি যে স্কেল দিয়ে, তার রেজুলেশন মানে তার এরর 1 মিলিমিটার, আর যে ওয়াচ দিয়ে আমি মাপছি তার রেজুলেশন, তার এরর 0.1 সেকেন্ড। মানে 100টা টাইম পিরিয়ড মাপছি। 100 টাইম পিরিয়ড মানে কত সেকেন্ড? 100 টাইম পিরিয়ড ইকুয়াল টু কত সেকেন্ড? 100 সেকেন্ড। মানে 100 সেকেন্ড মাপতে আমার 0.1 সেকেন্ড ভুল হতে পারে। বোঝা গেল? 100 সেকেন্ড যদি আমি মেজার করি তাহলে 100 সেকেন্ডে 0.1 সেকেন্ড আমার এরর হতে পারে, তার চাইতে বেশি এরর হবে না। আমার অ্যাকিউরেসি, ওয়াচের অ্যাকিউরেসি 0.1 সেকেন্ড আর স্কেলটার অ্যাকিউরেসি 1 মিলিমিটার। ক্লিয়ার? এবার বলছে তাহলে এইখানে যে আমি জিটা হচ্ছে কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে বাংলায় বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তোমরা 9-এ পড়েছো। এই জি এর কত এরর হবে? পার্সেন্টেজ, ফাইন্ড আউট পার্সেন্টেজ এরর অফ জি এর মেজারমেন্টে আমার কতটা ভুল হবে। বোঝা গেল ব্যাপারটা? কোশ্চেনটা তাহলে বোঝো। একটা সরল দোলকের, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ট্যান্ডার্ড। একটা সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 15 সেমি, ওইটা মেজার করছি যে স্কেল দিয়ে, তার অ্যাকিউরেসি 1 মিলিমিটার, এবং ওই দোলকটার টাইম পিরিয়ড 1 সেকেন্ড। যে ওয়াচ দিয়ে আমি মাপছি সেই ওয়াচ 100টা টাইম পিরিয়ড, অর্থাৎ 100 সেকেন্ড মাপতে গেলে ম্যাক্সিমাম রেজুলেশন কত? 0.1 সেকেন্ড। অর্থাৎ 100 সেকেন্ড মাপতে গেলে এই যন্ত্রের অ্যাকিউরেসি 0.1, অর্থাৎ এরর দেখায়। তাহলে পার্সেন্টেজ এরর অফ জি। বোঝা গেল ব্যাপারটা? আমি এখানে এই ছবিটা মুছে দিচ্ছি। দেখো ডেটাগুলো এখানে দেওয়া আছে। আমি এটাকে জি এর ভ্যালু বার করবো, তাহলে জিটাকে সাবজেক্ট করি। টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি, দ্যাট ইজ জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি। ক্লিয়ার? এখান থেকে আচ্ছা এই লাইনটা আমি মুছে দিচ্ছি, তোমরা মনে রাখো 100 টাইম পিরিয়ডের জন্য কত? 100 সেকেন্ড, আর রেজুলেশন 0.1 সেকেন্ড। আমি এই লাইনটা মুছে দিলাম। তাহলে এখান থেকে ডেল্টা জি সেই একই, জি এর এরর বার করব। ডেল্টা জি বাই জি ইকুয়াল টু কি? ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা টি বাই টি। ভালো করে 4 পাই কনস্ট্যান্ট আমি আগের ক্লাসে বলেছি। তাহলে ডেল্টা এল এর ভ্যালু কত?
ডেল্টা এল এর ভ্যালু 1 মিলিমিটার, এটা সেন্টিমিটার টানো, 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, 0.1 সেমি, দুটোকেই সেমিতে নিয়ে এলাম, বাই 15 প্লাস ডেল্টা টি কত, ডেল্টা টি এর আমি বলেছি 0.1 সেকেন্ড রেজুলেশন, কত সেকেন্ড মাপছি, 100 দোলনকাল। তাহলে এই হয়ে গেল আমার, এখান থেকে আমরা যে ক্যালকুলেশনটা পাবো এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমার এরার চলে এলো। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে ক্যালকুলেটর দিয়ে। 0.1/15 প্লাস 0.1/100 ইন্টু 100%, এখানেও করা যায় 0.1 ইন্টু 100, 1/15 প্লাস 1/100। এখান থেকেও আমরা ক্যালকুলেশনটা করতে পারি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এত পার্সেন্টেজ এরর, অঙ্কটা বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক পরে আর একটা আমি নতুন ধরনের প্রবলেম আমি বলবো। দেখো এররের যে ইকুয়েশন থেকে এরর করছি, ব্যাপারটা একই রুল, সেই রুলের বাইরে কিন্তু আমরা যাচ্ছি না। এই একটা ওয়্যার, এটাও ক্লাস 10-এ তোমরা পড়েছো। এই ওয়্যারের রেজিস্ট্যান্স আর, লেন্থ হচ্ছে এল, রেডিয়াস হচ্ছে আর, আর রোধাঙ্ক স্পেসিফিক রেজিস্ট্যান্স রো। তাহলে আমরা ক্লাস 10-এর ইকুয়েশন থেকে জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। একটা তার যার দৈর্ঘ্য এল, তারের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস আর, এবং রোধাঙ্ক রো হলে তার রোধ হবে এইটা। এখন এখানে বলেছে রো ইকুয়াল টু কত, রো ইকুয়াল টু আর রো ইকুয়াল টু, সাবজেক্ট যদি করি আমরা, রো এর মান কি দাঁড়াবে, পাই আর স্কোয়ার আর বাই এল। ঠিক আছে, পাই আর স্কোয়ার আর বাই, রো এর এরার কত হবে, রো মাপতে স্পেসিফিক রেজিস্ট্যান্সের, পাই কনস্ট্যান্ট চলে যাবে, দেখো 2 ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা আর বাই আর। একইভাবে আমরা বলেছিলাম এরার কখনোই মাইনাস হয় না, ডেল্টা রো বাই রো, সেম প্রসিডিওর। এখানে বলে দিয়েছে আর এর ভ্যালু, আর এর ভ্যালু বলে দিয়েছে, এল এর ভ্যালু বলে দিয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে। আর এর ভ্যালু ধরো 2 প্লাস মাইনাস 0.1 ওম, এল এর ভ্যালু 10 প্লাস মাইনাস 0.01 সেমি, আচ্ছা এটাও 0.1 করলাম। আর এর ভ্যালু 2.5 প্লাস মাইনাস 0.1, এটা মিলিমিটার। এইটাকে তোমাকে কি করতে হবে, মিলিমিটার মানে এটা সেন্টিমিটার যদি করি তাহলে কি হবে, 0.25 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার। এবার ইজি আগের মতন কি হবে, 2 ইন্টু ডেল্টা আর এর ভ্যালু কি বসাবে, 0.01 বাই 0.25 প্লাস ডেল্টা এল এর ভ্যালু কি হবে, 0.1 বাই 10 প্লাস ডেল্টা আর এর ভ্যালু 0.1/2। এইটা হচ্ছে আমার, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার পার্সেন্টেজ এররটা বেরিয়ে যাবে। এটা ভেরি সিম্পল কোশ্চেন। এরপর একটা আমি স্ক্রু গেজ, আগের দিন আমি স্ক্রু গেজ এবং ভার্নিয়ার ক্যালিপাস অর্থাৎ স্লাইড ক্যালিপাস দেখিয়েছিলাম, আমি স্ক্রু গেজদের একটা প্রবলেম করাবো। এটা আমি মুছে দিলাম। যার ভ্যালু বার করতে বলবে সেটাকে সাবজেক্ট করব, করে নিয়ে আমরা কি করব,
আমরা তার এরারের যে ফর্মুলা সেটা আমরা বার করব। একটা স্ক্রু গেজের স্ক্রু পিচ আগের দিন বলেছিলাম, দেখো আমি আরেকবার বলে দেবো। স্ক্রু গেজের স্ক্রু পিচ, একটা স্ক্রু গেজ যন্ত্র, স্ক্রু পিচ কত বলেছে? স্ক্রু পিচ বলেছে 0.5 মিলিমিটার। সার্কুলার স্কেল ডিভিশন, আমি পুরোটাই লিখি, সার্কুলার স্কেল ডিভিশন 50, মানে স্ক্রু পিচ মানে একবার পূর্ণ যদি চক্রাকার স্কেলটাকে যদি একবার পুরো ঘোরায়, আগের দিন যন্ত্রটা দেখিয়েছি, একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার যাবে বা পিছবে বা এগোবে। ওই যন্ত্র দিয়ে আমি একটা তারকে মাপলাম, ওয়্যার মাপার ক্ষেত্রে ওয়্যারের সার্কুলার স্কেল রিডিং সিএসআর, সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 25, আচ্ছা রাউন্ড ফিগারে করি তাহলে সুবিধা হবে। সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 30, ঠিক আছে, সার্কুলার স্কেল রিডিং 30, এবং লিনিয়ার স্কেল রিডিং 10 মিলিমিটার, আর একটু কমিয়ে দিই, আচ্ছা 2 মিলিমিটার। স্ক্রু গেজের ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি আবার আচ্ছা স্ক্রু গেজটাকে একবার দেখাচ্ছি। এই যে স্ক্রু গেজ আগের দিন বলেছিলাম, দেখো এই যে সার্কুলার স্কেল কত আছে আমার এই যন্ত্রটায় 50 আছে, 50 সার্কুলার স্কেল ডিভিশন 50। একবার যদি পুরো ঘোরাই তাহলে এই যে স্কেল বরাবর এটা কত ঘর যাচ্ছে? এক ঘর মানে কত? 0.5 মিলিমিটার, স্ক্রু পিচ 0.5 মিলিমিটার, ক্লিয়ার? এবং যে ওয়্যারটাকে মাপছি, ধরো এইটাই ওয়্যার, এই ওয়্যারটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এখন আমার রিডিং কত দেখাচ্ছে? এই দাগের সোজা আমি কত দেখতে পাচ্ছি? 30, এবং এখানে আমার কতটা স্কেল রিডিং, এই যে লিনিয়ার স্কেল রিডিং কত? 2 মিলিমিটার। এখানে আমি এটা মোটা বলে আমি এখানে 15 মিলিমিটার আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমার ওয়্যার মাপছি 2 মিলিমিটার। এই হচ্ছে স্কেল রিডিং। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ওয়্যারটার ডায়ামিটার কত হবে? ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ডায়ামিটার আমি ডি ধরলাম, স্মল ডি ধরি ডায়ামিটারের ভ্যালু কি? 2 মিলিমিটার প্লাস লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। সার্কুলার ডিভিশন 50, তাহলে লিস্ট কাউন্ট কত হবে? লঘিষ্ঠ ধ্রুবক 0.5/50 মানে 5/500 মানে 1/100, 0.01 মিলিমিটার। ভালো করে বোঝো, লিস্ট কাউন্ট মানে এই যন্ত্রটা দিয়ে আমি সবচাইতে ছোট মাপ করতে পারবো 0.0, এর রেজুলেশন কত? 0.01, দ্যাট ইজ অ্যাকিউরেসি 0.01 মিলিমিটার। এর চাইতে কম রিডিং মাপতে পারে, এটা দিয়ে এই এররটুকু আসতে পারে। মেন স্কেল রিডিং, লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল ডিভিশন ইনটু লিস্ট কাউন্ট, তাহলে কত হলো? 2 প্লাস 0.30, 2.3 মিলিমিটার। তাহলে আমার যন্ত্রের ডায়ামিটারটা পেলাম আমি 2.30 মিলিমিটার। কি বোঝা গেল ব্যাপারটা? এখন আর মাসের ভ্যালু, এই ডায়ামিটার ওয়্যার না, একটু বল বলি, কোশ্চেনটা একটু অন্যরকম আছে। আমি একটা বল, ছোট বল, তার বলটার আমি ব্যাস মাপলাম। এইবার ওই বলটার ডেনসিটি কি? ঘনত্ব রো ইকুয়াল টু ভি মানে 4/3 পাই আর কিউব। এম এর ভ্যালু বলে দিয়েছে, সাপোজ ধরো এম এর ভ্যালু
10 গ্রাম, 10 প্লাস মাইনাস 0.1। এটাকে আমরা মিলিমিটারে নিয়েছি। বলটার মাস বলা আছে, বলটার আমরা স্ক্রু গেজ যন্ত্র দিয়ে ডায়ামিটার মাপলাম। প্রথমে স্ক্রু পিচ বলা ছিল। স্ক্রু পিচ কি আমি আবার বলছি, চক্রাকার স্কেল, বাংলায় বলছি চক্রাকার স্কেলটা একবার পূর্ণ আবর্তন করলে রৈখিক স্কেল বরাবর যত ঘর এগোবে বা পিছবে সেটাই স্ক্রু পিচ। মোট কখানা ভাগ আছে? 50টা। স্ক্রু পিচকে 50 দিয়ে মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে যেটা পাবো লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, সেটা হচ্ছে যন্ত্রের রেজুলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এবার যাকে এই বল ধরো আমি মাপছি, বলটাকে আমি কোথায় ঢুকিয়েছি? এখানে। ঢোকানোর পর আমি এই যে দেখতে পাচ্ছি সোজা দাগ, এই সোজা দাগের সোজা লিনিয়ার স্কেলের যে একটা দাগ আছে, এই দাগ সোজা সার্কুলার স্কেল কত দাঁড়িয়ে আছে? 30-তে। এবং এই আমি এখানে কতটা রিডিং দেখতে পাচ্ছি? এখানে 15, কিন্তু বলটার ক্ষেত্রে ধরো আমি দেখেছি কত? 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট, এটাই হচ্ছে ফর্মুলা। এখান থেকে আমার ডেনসিটির মেজারমেন্টে কতটা এরার আসবে, ফাইন্ড আউট পার্সেন্টেজ এরার অফ মেজারিং ডেনসিটি, ঘনত্ব মাপতে গেলে কতটুকু এরার আসবে সেটাই বার করতে হবে। তাহলে ডেল্টা রো বাই রো ইকুয়াল টু, দেখো ডেল্টা এম বাই এম, কনস্ট্যান্ট গুলো কেউ থাকবে না, তাহলে কি হবে? 3 ডেল্টা আর বাই আর। এইবার তোমরা পার্সেন্টেজ এরার, ডেল্টা এম এর ভ্যালু কত? 0.1 বাই 10 প্লাস 3 ইন্টু ডায়ামিটার মেপেছি। ডায়ামিটারের ক্ষেত্রে তাকে 2 দিয়ে, এখানে যদি আমরা 2 দিয়ে ডিভিশন করে দিলে উপর নিচে ব্যাপারটা একই হবে। ডেল্টা এর ভ্যালু কত? ম্যাক্সিমাম যন্ত্রের রেজুলেশন কত? 0.01 বাই কত হবে? 2.30। এইটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলেই পার্সেন্টেজ এরর বেরিয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? একটা ভালো কোশ্চেন আমরা আলোচনা করলাম। তাহলে এরর নিয়ে আমি অনেক প্রবলেম আলোচনা করেছি। এরপরে সিগনিফিক্যান্ট ফিগারটা আলোচনা করলেই আমার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে স্ক্রু গেজ এবং ভার্নিয়ার দুটো আমি আগের দিন যন্ত্রটা দেখেছিলাম, আজকে স্ক্রু গেজ দিয়ে আমি একটা ইনস্ট্রুমেন্ট। বিভিন্ন স্ট্যান্ডার্ড কম্পিটিশন পরীক্ষায়, ধরো অল ইন্ডিয়া যে মেডিকেল বা যে জয়েন্ট এন্ট্রান্স হয় অল ইন্ডিয়ার, সেখানে কিন্তু এই যে আমি লাস্ট কোশ্চেন এবং ওই যে দোলনকালের ব্যাপারটা বললাম, এই কোশ্চেনগুলো কিন্তু সেট হয়। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এই কোশ্চেন ইদানিং হায়ার সেকেন্ডারিতেও থাকছে, কিন্তু তেমন পড়ে না, কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। সিগনিফিক্যান্ট ফিগার, এখান থেকে বিভিন্ন এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকবে। যেমন ধরো সিগনিফিক্যান্ট 23 একটা নাম্বার, এই নাম্বারের সিগনিফিক্যান্ট ফিগার কত? 2.2003। সিগনিফিক্যান্ট ফিগার কত? 4। তার মানে দুই পাশে নাম্বার, মাঝখানে জিরোগুলো সব সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে ঢুকবে। ধরো 2.30, সিগনিফিক্যান্ট ফিগার কত? 12। ডেসিমেলের পয়েন্টের পর যতগুলো জিরো আছে সবাই সিগনিফিক্যান্ট ফিগার। 0.0023, এই দুটো সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে আসবে না। কত হলো সিগনিফিক্যান্ট ফিগার? হলো 23 × 10⁷। সিগনিফিক্যান্ট ফিগার কত? আমরা 10⁷ কে নেব না। কত সিগনিফিক্যান্ট ফিগার? তাহলে বোঝা গেল ব্যাপারটা। সিগনিফিক্যান্ট ফিগার তাহলে নন জিরো যে ডিজিটগুলো সিগনিফিক্যান্ট ফিগার হবে, মাঝখানে যদি দুটো জিরো থাকে দুই পাশে সেটাও হবে। ডেসিমেলের পয়েন্টের পর যতগুলোই জিরো থাকে সেগুলো সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে আসবে। পয়েন্টের পরে যে জিরো সেগুলো সিগনিফিক্যান্ট মধ্যে ধরবো না, পাওয়ার এটা থাকবে সিগনিফিক্যান্ট। আচ্ছা, আরেকটা ধরো 230, এর সিগনিফিক্যান্ট কত? 2, জিরোটাকে নেব না। এইখানে কিন্তু একটা কিছু রুল আছে, এক্সেপশনাল কেস। আমি 2300 সিগনিফিক্যান্ট ফিগার অবশ্যই 2, কিন্তু এই যে নাম্বারের পর জিরোগুলোকে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে নিচ্ছি না। কিন্তু ধরো লাইটের ভেলোসিটি অফ লাইট,
ভেলোসিটি অফ লাইট কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 পর কখানা জিরো? 1 2 3 4 5 6 7 8। এটা একটা পারফেক্ট ভ্যালু। কোনো জিনিসের যখন পারফেক্ট ভ্যালু আমি মেজার করছি, এটা একটা ফিগার, কিন্তু পারফেক্ট ভ্যালু মেজার করছি, দুটো পয়েন্টের ডিস্টেন্স মেজার করছি। এখানে সিগনিফিকেন্ট ফিগার 1 2 3 4 5 6 7 8 9। এটা এক্সেপশনাল কেস। যখন আমরা কোনো জিনিসকে পারফেক্টলি মেজার করছি তখন সিগনিফিকেন্ট ফিগার কিন্তু শূন্যগুলোকে ধরবো, কিন্তু এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট আমরা ধরছি না। যেমন ধরো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স 120 মিটার, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার হবে 3। ব্যাপারটা বোঝা গেল? এটা একটু এক্সেপশনাল কেস। ধরো আর একটা বলি, 76 সেমি ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.76 মিটার, বা যদি কিলোমিটার করি, মিটারকে কিলোমিটার করলে 0 মিটারকে আবার কিলোমিটার করছি, 0. কিলোমিটার। এখানেও সিগনিফিক্যান্ট ফিগার 2, এখানেও সিগনিফিক্যান্ট ফিগার 2, এখানেও সিগনিফিক্যান্ট ফিগার 2, অর্থাৎ 2। কারণ ডেসিমেলের পর জিরোকে আমরা নিই না। একটা জিনিস একই 1 ইউনিট মানে স্মল ইউনিট থেকে বিগ ইউনিট চেঞ্জ করছি, তাহলে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের কোনো চেঞ্জ হয় না। এটাই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। পরীক্ষায় কোশ্চেন থাকে যে এই নাম্বারটা দিয়ে দিল, দিয়ে বললো যে find what will be the significant figure of this number 4 2 3 4, এরকম এমসিকিউ দিতে পারে, তোমরা এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন। তাহলে ইউনিট চেঞ্জ করে দিলাম আমরা, ইউনিট মানে সেন্টিমিটার থেকে মিটারে গেলাম বা কিলোমিটার গেলাম, তাহলে সিগনিফিক্যান্ট ফিগারে চেঞ্জ হবে না। কিন্তু এই যে বললাম স্পেশাল কেস, এক্সেপশনাল কেস যেটা আছে ওটা মনে রাখতে হবে। সিগনিফিক্যান্ট ফিগারের অ্যাড এবং সাবট্রাকশন, অ্যাড অ্যান্ড সাবট্রাকশন মানে যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কি হয় দেখো। যেমন ধরো 1.23 প্লাস 2.3, এটাকে আমরা যোগ করব, 3 প্লেন যোগ। এটা এই ফিগারটা কত হবে দেখো, পয়েন্টের পর সবচাইতে মিনিমাম নাম্বার কত? 1, তাহলে এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হবে 3.5 এর পর রাউন্ডেড অফ 5, তাহলে এইটাই হবে অ্যান্সার। ডেসিমেলের পর যত কম ফিগার যে সংখ্যায় থাকবে আমার রেজাল্টেও সেইটাই নেব। আর একটা দেখাচ্ছি এক্সাম্পল, 3.534 প্লাস 0.52, 4 প্লাস করো 5 10, ব্যাপারটা বোঝা গেল? তাহলে পয়েন্টের পর এখানে কটা নাম্বার আছে? 2, মিনিমাম নাম্বার 2, তাহলে আমি 2 ঘর পর্যন্ত নিতে হবে। 4.05, এটা 4 আছে, 4 মানে 5 এর কম, যদি এটা 6 থাকতো তাহলে কি হতো রেজাল্টটা? তখন সিগনিফিক্যান্ট ফিগার হতো 4.06। বোঝা গেল? পয়েন্টের পর এটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রেও যা হবে, সাবট্রাক্টের ক্ষেত্রেও তাই হবে, একই রকম হবে। অ্যাড এবং সাবট্রাক্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এই রুলটা তোমরা প্রয়োগ করবে। এবার আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা দেখি। ধরো 4.31 তাকে মাল্টিপ্লাই করছি 2.3 দিয়ে, এটার সিগনিফিক্যান্ট ফিগার কত? 3, এর সিগনিফিক্যান্ট কত? 2, মাল্টিপ্লাই করি, প্লেন মাল্টিপ্লাই,
ভুল হলো নাকি? 3 আর 2 5, 9 8 10 11 2। थ्री के 3, 3 3 के 9, 3 4 12। ओ 2 1 2 3 2 6 4 2 3 9 2 11 7 8 के 9 8 के 9 দেখ এই হলো আগেরটা আমি এখানে ক্রস দিয়েছিলাম। এই ফিগার এখন মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কোনটায় আছে 2.3, তাহলে এখানেও মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কত হবে 9.9। এখানে দুটো মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার যে নাম্বারে হবে সেই নাম্বারই হবে এখানে। ব্যাপারটা বোঝা গেল? যোগের ক্ষেত্রে আমরা পয়েন্টের পর মিনিমাম নাম্বার দেখছিলাম, এখানে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার এটাই 2 আছে। 0.9 এর পর 1, 1 5 এর চাইতে কম তাই 9 হয়ে গেল। এটা যদি 5 থাকতো বা 6 থাকতো তাহলে 1 অ্যাড হয়ে যেত, 10 হয়ে যেত। ঠিক আছে, যেমন ধরো এইটা এরকম আছে, আমি ধরো এটা এইরকম পেয়েছি, এখানে এইরকম না পেয়ে আমি এইরকম পেলাম, তখন কত হতো 10। দেখো সিগনিফিকেন্ট কত 2, এখানে ধরো এইরকম আছে 8 6, তাহলে আমাদের কি হতো 9.9। তার মানে এখানেও দুটো সিগনিফিকেন্ট ফিগার, এখানেও দুটো সিগনিফিকেন্ট ফিগার। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, ডিভিশনের ক্ষেত্রেও একই রকম হবে, ডিভিশনের ক্ষেত্রেও কোনো পার্থক্য হবে না। ধরো 2.2 তাকে 3.874 এই ডিভিশন করছি, তাহলে কি হবে 2 পয়েন্ট, এখানে সিগনিফিকেন্ট ফিগার কত 2, এটাই সিগনিফিকেন্ট ফিগার কত 4। আমার রেজাল্টে কিন্তু 2 সিগনিফিকেন্ট ফিগার দিয়ে রেজাল্টটা আনতে হবে। আচ্ছা, ডিভিশন করতে গেলে এটাকে আমি যদি তুলে দিই তাহলে এটা এইখানে আসবে। ছয় 3 17, 7 2 14, হাতে 15, 4 3 34। ধরো এরকম একটা রেজাল্ট এলো 1.76, তাহলে আমার রেজাল্টটা কত হবে 1.76, সিগনিফিকেন্ট কত তাহলে 1.8। এখানে সিগনিফিকেন্ট কত 2, এটাও কত হবে সিগনিফিকেন্ট 2। এই হলো আমাদের সিগনিফিকেন্ট ফিগারের অ্যাড, সাবট্রাকশন এবং ডিভিশন, মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? আমরা চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। আগের দিন আমি বলেছিলাম অ্যাকিউরেসি এবং প্রিসিশন, সেটা আর একবার বলে দিই, যে যন্ত্রের অ্যাকিউরেসি আর প্রিসিশন ব্যাপারটা এরকম কোশ্চেন থাকতে পারে। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন মানে সূক্ষ্মতা এবং সঠিকতা। অ্যাকিউরেসি যেমন ধরো একটা কোনো একটা বস্তুর ভর, মাস আমি কমন ব্যালেন্স দিয়ে মাপলাম, আমার যে ল্যাবে যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স দিয়ে মেপে দেখা গেল অ্যাকচুয়াল মাস হচ্ছে তার 95 গ্রাম মাস, কিন্তু আমি আমার ল্যাবের যন্ত্র, আমি আমার ইনস্ট্রুমেন্ট মানে ফিজিক্যাল ব্যালেন্স দিয়ে মাপছি, মেপে দেখা গেল হলো কত 100 গ্রাম, 101 গ্রাম পেলাম, বারবার মাপছি, 5 বার মেপেছি, 99.9 গ্রাম, 100.1 গ্রাম, আবার 100 গ্রাম। যতবার মেপেছি দেখো আমার যন্ত্র দিয়ে মাপছি, এই যন্ত্র দিয়ে মেপে আমার কিন্তু 95 গ্রামের থেকে অনেক দূরে, ফলে এই যন্ত্রের অ্যাকিউরেসি খুব লো, অ্যাকিউরেসি লো মানে আমার কাছাকাছি যায়নি, আমার অ্যাকচুয়াল ভ্যালু এটা কত
সঠিক ভ্যালু হচ্ছে এইটা, সঠিক অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে সঠিক ভ্যালুর কাছে যায়নি, তার অ্যাকুরেসি লো। কিন্তু যন্ত্রগুলো 5বার বেশি, 5টা রেজাল্টই খুব কাছাকাছি এসছে, তার এই প্রিসিশন কিন্তু খুব হাই। বোঝা গেল? রিডিংগুলো যতবারই মাপবো, রিডিংগুলো যদি খুব কাছাকাছি থাকে তাহলে তার প্রিসিশন খুব হাই, কিন্তু অ্যাকুরেট রেজাল্ট থেকে অনেক দূরে, তাই অ্যাকুরেসি কিন্তু খুব লো। আবার যদি কোনো যন্ত্র দিয়ে ধরো মেপে দেখা গেল হলো 5বারের বেলা এরকম হলো 95.4 গ্রাম, 97 গ্রাম, 93 গ্রাম, 92 গ্রাম, 95, 97, 90, 98 গ্রাম। এই যন্ত্রগুলো দেখো গড় করলে 95-এর কাছাকাছি আসবে, এদের দেখা গেল গড় করে আমার পেয়ে গেলাম 95 গ্রাম। তাহলে অ্যাকিউরেসি, এই যন্ত্রটার অ্যাকিউরেসি হাই, কিন্তু একটার সঙ্গে আরেকটা রেজাল্টের পার্থক্য অনেকটা, তাই প্রিসিশন লো। তাহলে এই যন্ত্রের কি হবে? অ্যাকিউরেসি হাই বাট প্রিসিশন লো। ব্যাপারটা বোঝা গেল? এরকম শর্ট কোশ্চেন থাকতে পারে। তাহলে এই পর্যন্ত থাকলো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই ক্লাসটা এই চ্যাপ্টারটা 3টে ক্লাসে শেষ হলো, তোমরা এটাকে দেখবে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।